বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণী সকল যুক্তিবিদ্যার শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আমার আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করবে, সকলের প্রতি থাকবে প্রীতি ও শুভেচ্ছা। দেখতে দেখতে পৌষ মাস চলে গিয়ে মাঘ মাস চলে আসলো। দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ চলছে। তার সাথে সাথে করোনা ভাইরাস নামক অদৃশ্য শক্তি তার রূপ বদলে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তবে আনন্দের কথা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে করোনা ভাইরাসের ভ্যাকসিন সফলভাবে প্রয়োগ হচ্ছে। আশা করি আমাদের বাংলাদেশও বাদ যাবে না। যতদিন না পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন সফলভাবে প্রয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসের উপরই ভরসা করতে হচ্ছে। দেবিদ্বার আল-হাজ জুবেদা খাতুন মহিলা কলেজ যে অনলাইন ক্লাস আয়োজন করে যাচ্ছে, সে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে যারা আমার এই ক্লাসের সাথে যুক্ত হবে, তাদেরকে এই পৌষ মাসের শেষে আর মাঘ মাসের শুরুতে যে পিঠাপুলি, সেই পিঠা পার্বণের শুভেচ্ছা। আর আজকের ক্লাসে আমি আছি মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, দেবিদ্বার আল-হাজ জুবেদা খাতুন মহিলা কলেজ, দেবিদ্বার, কুমিল্লা। আর আমি আজকে যে পাঠটি উপস্থাপন করব, যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩য় অধ্যায়ের অনুমানের উপাদান যুক্তিবাক্যের প্রকারভেদ সম্পর্কে। আমরা যুক্তিবাক্যের উপরে অলরেডি 2টি ক্লাস করেছি। আজকে 3য় ক্লাস। আশা করি এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা উপলব্ধি করবে। আমরা পাঠে যাবার পূর্বে কিছু বিষয় লক্ষ্য করব। স্ক্রিনে আমরা 4টা বাক্য নয়, এগুলি হচ্ছে যুক্তিবাক্য দেখতে পাচ্ছি। আর তার পাশে একটা যুক্তিবাক্যের শ্রেণীকরণ দেখতে পাচ্ছি। তাহলে এক পাশে যুক্তিবাক্য আর অন্য পাশে শ্রেণীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারতেছ আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। তো শ্রেণীকরণ, যুক্তিবাক্যকে আমরা বিভিন্ন ভিত্তির উপর শ্রেণীকরণ করতে পারি। আজকে আমরা 3টি ভিত্তির উপর শ্রেণীকরণ করব। ভিত্তিগুলো হলো গঠন, তাৎপর্য এবং নিশ্চয়তা। এই 3টি ভিত্তির উপরে আমরা আজকে শ্রেণীকরণ করব যুক্তিবাক্যের। তো আজকে পাঠের শিখন পর্বগুলো একটু জেনে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যুক্তিবাক্য সম্পর্কে বর্ণনা করতে পারবে, গঠন, তাৎপর্য ও নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীকরণ বর্ণনা করতে পারবে। যেহেতু আমরা যুক্তিবাক্যের শ্রেণীকরণ করব, তাই যুক্তিবাক্য সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। তো যদি আমরা পূর্ব পাঠে যুক্তিবাক্য সম্পর্কে ধারণা নিয়েছি, আবারও নতুন করে আমরা যুক্তিবাক্য সম্পর্কে ধারণা নেই। যুক্তিবাক্য, যাকে আমরা ইংরেজিতে বলি প্রপোজিশন। দুদিক থেকে আমরা যুক্তিবাক্যের সংজ্ঞা দিতে পারি, পদের দিক থেকে আর একটা হচ্ছে অনুমানের দিক থেকে। পদের দিক থেকে আমরা জানি যুক্তিবিদ্যায় 2টি পদ আছে, উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। এই 2টি পদের অর্থাৎ উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যকার সম্পর্কের বর্ণনা হচ্ছে যুক্তি বাক্য। আমরা উদাহরণ যদি দিই, মানুষ হয় মরণশীল, এখানে 2টি পদ আছে, মানুষ উদ্দেশ্য পদ আর মরণশীল বিধেয় পদ। দুধ নয় কালো, এখানেও 2টি পদ আছে, একটা উদ্দেশ্য পদ দুধ আর একটা বিধেয় পদ কালো। তাহলে এখানে মানুষ ও মরণশীলের মধ্যে স্বীকৃতি আর দুধ ও কালো রঙের মধ্যে অস্বীকৃতি সূচক বর্ণনাই হচ্ছে যুক্তি বাক্য, কারণ 2টি পদের মধ্যে সম্পর্কের বর্ণনায় যুক্তি বাক্য। এরপর দ্বিতীয়ত আমরা দিতে পারি অনুমানের দিক থেকে। অনুমান বা যুক্তিতে ব্যবহৃত হয় এমন বাক্যকে যুক্তিবাক্য বলে। আমরা একটা অনুমান দেখব, সকল মানুষ হয় মরণশীল, সানজিদা হয় মানুষ,
সুতরাং সানজিদা হয় মরণশীল। এখানে একটা যুক্তি বা অনুমান আছে। এই যুক্তিতে আমরা দেখতেছি ৩টি বাক্য ব্যবহার হয়েছে। এই ৩টি বাক্যকে বলা হয় যুক্তি বাক্য। কারণ অনুমানে ব্যবহৃত বাক্যই হবে যুক্তি বাক্য। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি বাক্যের শ্রেণীকরণ। প্রথমত যে ভিত্তির উপর আমরা যুক্তি বাক্যের শ্রেণীকরণ করব সেই ভিত্তি হচ্ছে গঠন। গঠন অনুসারে আমরা যুক্তি বাক্যকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল যুক্তি বাক্য, আর একটা হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। এখন আমরা দেখব সরল যুক্তি বাক্য বলতে কি বুঝি। যে যুক্তি বাক্যের একটি মাত্র উদ্দেশ্য পদ ও একটি মাত্র বিধেয় পদ থাকে তাকে সরল যুক্তি বাক্য বলে। আমি আবারও বলি, যে যুক্তি বাক্যের একটি মাত্র উদ্দেশ্য পদ ও একটি মাত্র বিধেয় পদ থাকে তাকে সরল যুক্তি বাক্য বলে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি মধু হয় মিষ্টি। এখানে উদ্দেশ্য পদ একটি মধু এবং বিধেয় পদও একটি মিষ্টি। তাহলে এই যুক্তি বাক্যটা হচ্ছে সরল যুক্তি বাক্য। অথবা বলতে পারি মানুষ হয় মরণশীল, এটাও সরল যুক্তি বাক্য। তাহলে মধু হয় মিষ্টি, এটি সরল যুক্তি বাক্য, কারণ এখানে একটি উদ্দেশ্য পদ ও একটি বিধেয় পদ রয়েছে। এরপর আসতেছে আমাদের যৌগিক যুক্তি বাক্য। তাহলে যৌগিক যুক্তি বাক্য হলো যে যুক্তি বাক্যে একাধিক উদ্দেশ্য পদ বা একাধিক বিধেয় পদ থাকে তাকে যৌগিক যুক্তি বাক্য বলে। আর সরল যুক্তি বাক্য ছিল একটি মাত্র উদ্দেশ্য পদ এবং একটি মাত্র বিধেয় পদ। আর যৌগিক যুক্তি বাক্য আমরা লক্ষ্য করব একাধিক উদ্দেশ্য পদ বা একাধিক বিধেয় পদ। উদাহরণে গেলে আমরা বুঝতে পারব রবীন্দ্রনাথ ও নজরুল হয় কবি ও সাহিত্যিক। এখানে উদ্দেশ্যপদ ২টি এবং বিধেয় পদও ২টি। উদ্দেশ্যপদ ২টি কি কি? রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। আর বিধেয় পদ ২টি কি কি? কবি ও সাহিত্যিক। তাহলে এই যুক্তি বাক্যে যেহেতু একাধিক উদ্দেশ্য পদ আছে এবং একাধিক বিধেয় পদ আছে, তাই এই যুক্তি বাক্যটা হচ্ছে একটি যৌগিক যুক্তি বাক্য। এখন আমরা যৌগিক যুক্তি বাক্যের আবার শ্রেণীকরণ করা যায়। যৌগিক যুক্তি বাক্য আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। সংযোজক যুক্তি বাক্য, বিয়োজক যুক্তি বাক্য, আর হচ্ছে ডিসক্রিটিভ যুক্তি বাক্য। এখন আমরা দেখব সংযোজক যুক্তি বাক্য বলতে কি বুঝো। তো সংযোজক যুক্তি বাক্য যৌগিক যুক্তি বাক্যের একটি শ্রেণীকরণ। যে যৌগিক যুক্তি বাক্যে একাধিক সরল যুক্তি বাক্য হয় দ্বারা যুক্ত হয় তাকে সংযোজক যুক্তি বাক্য বলে। একাধিক সরল যুক্তি বাক্য হয় দ্বারা যুক্ত হবে। উদাহরণ গেলে বুঝবো আমরা মামুন হয় সৎ ও পরিশ্রমী। এখানে ২টি সরল যুক্তি বাক্য রয়েছে। কি কি? মামুন হয় সৎ, মামুন হয় পরিশ্রমী। তাহলে ২টি সরল যুক্তি বাক্য কি দ্বারা যুক্ত হয়েছে? হয় দ্বারা যুক্ত হয়েছে। তাহলে একাধিক সরল যুক্তি বাক্য যখন হয় দ্বারা যুক্ত হবে এই যুক্তি বাক্যকে বলা হয় সংযোজক যুক্তি বাক্য। এরপর আসবো আমরা বিয়োজক যুক্তি বাক্য বলতে কি বুঝি। যে যৌগিক যুক্তি বাক্যে একাধিক সরল যুক্তি বাক্য নয় দ্বারা যুক্ত হয় তাকে বিয়োজক যুক্তি বাক্য বলে। সংযোজকে ছিল হয় আর বিয়োজক যুক্তি বাক্য হবে নয়। উদাহরণ গেলে আমরা বুঝবো মামুন নয় অসৎ ও মিথ্যাবাদী। এখানে ২টি সরল যুক্তি বাক্য রয়েছে কি কি? মামুন নয় অসৎ এবং মামুন নয় মিথ্যাবাদী। এই ২টি সরল যুক্তি বাক্য কি দ্বারা যুক্ত হয়েছে? হ্যাঁ, এই ২টি সরল যুক্তি বাক্য নয় দ্বারা যুক্ত হয়েছে। তাই এই যুক্তি বাক্যটা হচ্ছে বিয়োজক যুক্তি বাক্য। এরপরে আমরা দেখব ডিসক্রিটিভ যুক্তি বাক্য। যে যৌগিক যুক্তি বাক্যে একাধিক সরল যুক্তি বাক্য হলেও সত্ত্বেও কিন্তু দ্বারা যুক্ত হয় তাকে ডিসক্রিটিভ যুক্তি বাক্য বলে। আমরা একটা উদাহরণ দিলে বুঝবো মামুন পরিশ্রম হলেও সৎ। এখানে ২টি সরল যুক্তি বাক্য আছে। হলেও দ্বারা এই ২টি সরল যুক্তি বাক্য যুক্ত হয়েছে। কি কি? মামুন হয় সৎ, মামুন হয় পরিশ্রমী। এই ২টি সরল যুক্তি বাক্য হলেও দ্বারা যুক্ত হয়েছে, তাই এই যুক্তি বাক্যটা হয়েছে ডিসক্রিটিভ যুক্তি বাক্য। এখানে ডিসক্রিটিভ যুক্তি হলো তারপরে কি কি আছিল? সত্য, কিন্তু ইত্যাদি দ্বারা যুক্ত হলে আমরা ওই যুক্তি বাক্যটাকে বলবো হয়
ডিসক্রিটিভ যুক্তি বাক্য। তাহলে আমরা গঠন অনুসারে প্রধানত আমরা যুক্তি বাক্যকে কয় ভাগে ভাগ করলাম? হ্যাঁ, 2 ভাগে, সরল যুক্তি বাক্য, যৌগিক যুক্তি বাক্য। এরপরে আমার যৌগিক যুক্তি বাক্য আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, মনে আছে তোমাদের? সংযোজক যুক্তি বাক্য, বিয়োজক যুক্তি বাক্য এবং ডিসক্রিটিভ যুক্তি বাক্য। তাহলে যে ভিত্তির উপরে অর্থাৎ গঠন অনুসারে যে যুক্তি বাক্যকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি, সরল যুক্তি বাক্য, যৌগিক যুক্তি বাক্য। আর যৌগিক যুক্তি বাক্যে 3টা শ্রেণীকরণ আছে: সংযোজক, বিয়োজক, ডিসক্রিটিভ। আশা করি গঠন অনুসারে তোমরা যুক্তি বাক্যের শ্রেণীকরণ করতে পারবে। এরপরে যে ভিত্তি আছে সেই ভিত্তি হচ্ছে তাৎপর্য অনুসারে। তাৎপর্য অনুসারে যুক্তি বাক্য আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য, একটা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য। এখন আমরা বিশ্লেষক যুক্তি বাক্য বলতে কি বুঝি? যে যুক্তি বাক্যে বিধেয় পদ, উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় না, তাকে বিশ্লেষক যুক্তি বাক্য বলে। আমরা একটা যুক্তি বাক্যে জানি 2টি পদ থাকে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। যদি আমরা দেখি বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় না, এটা হবে বিশ্লেষক যুক্তি বাক্য। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটি একটি বিশ্লেষক যুক্তি বাক্য। কারণ এখানে বিধেয় পদ হিসেবে আছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই বিধেয় পদটা মানুষ সম্পর্কে নতুন তথ্য দেয় না। কারণ আমরা জানি মানুষের মধ্যে 2টি গুণ আছে। কি গুণ? একটা আছে জীববৃত্তি আর একটা আছে বুদ্ধিবৃত্তি। তাহলে এখানে নতুন কোন তথ্য দেওয়া হয় নাই। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তিকে উল্লেখ করা হয়েছে। তাহলে যেহেতু এই যুক্তি বাক্যে বিধেয় পদ, উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য দেয় নাই, এটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য, অর্থাৎ উদ্দেশ্য পদকেই বিশ্লেষণ করছে। আর আরেকটা যুক্তি বাক্য আছে সংশ্লেষক যুক্তি বাক্য। বিশ্লেষক যুক্তি বাক্যের উল্টা রূপ। যে যুক্তি বাক্যে বিধেয় পদ, উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয়। আগেটা ছিল দেয় না, এখন হচ্ছে নতুন তথ্য দেয়, তাকে সংশ্লেষক যুক্তি বাক্য বলে। আমরা উদাহরণ গেলেই বুঝতে পারবো বিষয়টা। মানুষ হয় মরণশীল। এখানে মানুষ সম্পর্কে মরণশীলটা একটা নতুন গুণ। কারণ মানুষকে বাংলা আমরা 2টা গুণ জানি। কি কি গুণ আমাদের মনে ছিল? জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে মরণশীল এখানে ছিল না। মরণশীলটা হচ্ছে একটা নতুন গুণ। তাহলে বিধেয় পদ, উদ্দেশ্য পদ সম্পর্কে একটা নতুন তথ্য দিয়েছে। এই জন্য এটা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে তোমরা বিষয়টা হচ্ছে এই বিষয়টা বোঝার চেষ্টা করবে যে বিশ্লেষক যুক্তি বাক্যে নতুন তথ্য দিবে না, আর সংশ্লেষক যুক্তি বাক্যে বিধেয় পদ, উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দিবে। তাহলে আমরা যে ভিত্তির উপরে অর্থাৎ তাৎপর্য অনুসারে আমরা যুক্তি বাক্যে কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। কি কি? বিশ্লেষক যুক্তি বাক্য, একটা ছিল সংশ্লেষক যুক্তি বাক্য। বিশ্লেষক যুক্তি বাক্যে নতুন তথ্য দেওয়া হয় না, আর সংশ্লেষক যুক্তি বাক্যে নতুন তথ্য দেওয়া হয়। নতুন তথ্য কোথায় দেওয়া হয়? বিধেয় পদ, উদ্দেশ্য পদ সম্পর্কে। আমরা সর্বশেষ ভিত্তি হচ্ছে নিশ্চয়তা। এখন নিশ্চয়তা অনুসারে আমরা যুক্তি বাক্যকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? অনিবার্য যুক্তি বাক্য, বিবরণিক যুক্তি বাক্য, আর কাছে সম্ভাব্য যুক্তি বাক্য। প্রথমত আমরা দেখব অনিবার্য যুক্তি বাক্য বলতে কি বুঝি। যে যুক্তি বাক্যে বিধেয় পদ ও উদ্দেশ্য পদের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে, অর্থাৎ নিশ্চিত সম্পর্ক থাকে, তাকে অনিবার্য যুক্তি বাক্য বলে। অর্থাৎ যে যুক্তি বাক্যে বিধেয় পদ, উদ্দেশ্য পদ দেখলে আমরা বলতে পারি এক বাক্যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই যুক্তি বাক্যগুলো হচ্ছে অনিবার্য যুক্তি বাক্য। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে 2 আর 2 যোগ করলে হয় 4। এখানে কোনো মিথ্যে আছে বা এখানে কোনো ভুল আছে? অবশ্যই না। এখানে 2 আর 2 যোগ করলে 4ই হয়। তাহলে এই যুক্তি বাক্যটা একেবারে অনিবার্য, একেবারে কি নিশ্চিত। এই উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্কটা একবারে নিশ্চিত। এটা হচ্ছে অনিবার্য সম্পর্ক। অথবা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানেও এই যুক্তি বাক্যটা উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্কটা একবার নিশ্চিত সম্পর্ক, তাই এই যুক্তি বাক্য হচ্ছে অনিবার্য যুক্তি বাক্য।
তো সাধারণত অনিবার্য যুক্তিবাক্য আমরা দেখব গণিতে। তো সাধারণত গণিতে এই ধরনের যুক্তিবাক্য দেখা যায়। এখন অনিবার্য গেল, তারপর আসছে বিবরণিক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয় পদ ও উদ্দেশ্য পদের মধ্যে সম্পর্ক আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে তাকে বিবরণিক যুক্তিবাক্য বলে। বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের যে সম্বন্ধ বা সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করবে। এই যুক্তিবাক্যটা হবে কি যুক্তিবাক্য? হ্যাঁ, বিবরণিক যুক্তিবাক্য। উদাহরণ দিলে বুঝতে পারো, সকল বক হয় সাদা। এই বক যে সাদা, এটা আমাদের অভিজ্ঞতায় বলা হচ্ছে, আমার অভিজ্ঞতা দিয়ে এটা সত্যতা মিলেছে। তারপর সকল কাক হয় কালো, এটাও আমাদের বাস্তব অভিজ্ঞতায় চলে আসছে, কাকের রং হচ্ছে কালো। তাহলে যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদ এবং উদ্দেশ্য পদের সম্পর্ক আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে, ওই যুক্তিবাক্যটাই হবে কি যুক্তিবাক্য? বিবরণিক যুক্তিবাক্য। আর সর্বশেষ হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ ও উদ্দেশ্য পদের মধ্যে সম্পর্ক সম্ভাবনার উপর নির্ভর করে, নিশ্চিত না আবার অনিশ্চিত না, সম্ভাবনার উপর নির্ভর করে, তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। অর্থাৎ উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্কটা কি সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে সম্ভাব্যতা হচ্ছে এটা নিশ্চিত না, অনিশ্চিত না। এখন আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবো, খাদিজা হয়তো অস্বাভাবিক। খাদিজাকে যখন আমরা দেখি মনে হচ্ছে এটা অস্বাভাবিক, তবে খাদিজা অস্বাভাবিক নয়, স্বাভাবিকও হতে পারে। তাকে মেন্টাল মনে হচ্ছে, মেন্টাল সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, কিন্তু আসলে বাস্তবে যদি বিচার বিশ্লেষণ করে হয়তো এরকম নাও হতে পারে। তো এই সম্পর্কটা হচ্ছে উদ্দেশ্য পদের বিধেয় পদের সম্পর্কটা হচ্ছে সম্ভাব্য। তো এই যুক্তিবাক্যটা হচ্ছে কি সম্ভাব্য যুক্তিবাক্য। অথবা আমি হয়তো ঢাকা যেতে পারি, তো আমি ঢাকা যাওয়াটা এখনো নিশ্চিত না, সম্ভাবনার উপরে নির্ভর করছে। এই যুক্তিবাক্যটা হবে সম্ভাব্য যুক্তিবাক্য। সম্ভাব্য যুক্তিবাক্য চিনতে হবে, হয়তো শব্দটা ব্যবহার হবে, সম্ভাবনা শব্দটা ব্যবহার হবে। এই যুক্তিবাক্যগুলো হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। তাহলে সর্বশেষ যে আমরা ভিত্তির উপর করলাম, এটা কি ভিত্তি ছিল? নিশ্চয়তা। নিশ্চয়তার উপর আমরা কয়টা ভাগ করছিলাম? 3টি ভাগ। কি কি? অনিবার্য যুক্তিবাক্য, বিবরণিক যুক্তিবাক্য এবং সম্ভাব্য যুক্তিবাক্য। তাহলে আমরা আজকের ক্লাসে 3টা ভিত্তির উপরে যুক্তিবাক্যের শ্রেণীকরণ করেছি। আশা করি তোমরা এই 3টি ভিত্তির উপরে শ্রেণীকরণ করতে পারবা। ক্লাসটা মনোযোগ দিয়ে যদি করো তাহলে করতে পারবা। তো এখন যেহেতু ক্লাস প্রায় শেষ, তোমাদের কিছু মূল্যায়ন করব। কোন যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয়? কোন যুক্তিবাক্যে? হ্যাঁ, সংশ্লেষক যুক্তিবাক্য। আজ বৃষ্টি হতে পারে, হতে পারে, এটা কি সম্ভাব্য? কোন যুক্তিবাক্যের উদাহরণ? হ্যাঁ, সম্ভাব্য যুক্তিবাক্যের উদাহরণ। একাধিক সরল যুক্তিবাক্য হয় দ্বারা যুক্ত হলে কি? হয় দ্বারা যুক্ত হলে কি যুক্তিবাক্য এটা হবে? হ্যাঁ, সংযোজক যুক্তিবাক্য। 3 আর 3 মিলে হয় 6, কোন যুক্তিবাক্যের উদাহরণ? নিশ্চয়ই তোমরা বলতে পারো এটা কি? অনিবার্য যুক্তিবাক্যের উদাহরণ। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, যুক্তিবাক্য বলতে কি বুঝো? তাৎপর্য ও নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীকরণ করো। এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই।